আসসালামু আলাইকুম। আমি মহাস্থানগড়ের আরেকটা ঐতিহ্য গোবিন্দ বিটা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শফিক ওয়ার্ল্ডের পক্ষে। আমি এবং আমার ছোট ভাই আবুল কালাম জয় ওর সান্নিধ্যে আজকে আমার এই অনেকগুলো অজানা জায়গা দেখার সৌভাগ্য হয়েছে। এই যে আমার পিছনে দেখতেছেন এই গোবিন্দ বিটার শেষ অংশ বিশেষ, এবং এখানে তেমন কিছু দেখার নেই, কিন্তু ওনার যে একটা ভিটা ছিল এবং যে ওনার যে একটা বাড়ি ছিল সেই বাড়িটার ধ্বংসাবশেষ এখনো আছে। তারপরে আমি আপনাকে দেখাচ্ছি বাংলাদেশের এক সুপরিচিত নদী করতুয়া, যে করতুয়ার নামে অনেক কিছু আছে। সেই নদীটি এখন শুষ্ক প্রায় এবং কচুরিপানায় ভর্তি। এটার যে একটা প্রবহমান যে যৌবন ছিল সেই যৌবন না আর এখন নেই। এটা এখন প্রায় এটা বাংলাদেশের অনেকটা একটা বৃহত্তম নদী। সুতরাং আপনারা এই গোবিন্দ বিটার পাশ দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে। এই নদীর পারে আছে মানে মানে কারিয়ানা কুন্দিবীর ঘাট, শিলাদেবীর ঘাট। হ্যাঁ শিলাদেবীর ঘাট এখানে আছে হিন্দুদের আরেকজন যে শিলাদেবী, ওই শিলাদেবীর ঘাটও এই করতুয়া নদীর পারেই, যা একটু দূরে, কিন্তু আমরা সে জায়গায় যাচ্ছি না এখন। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে এই সেই করতুয়া নদী, যে নদীটা অনেকটা প্রায় শুকনা এবং কচুরিপানায় ভর্তি, এবং এই নদীটা এই মহাস্থানগড়ের পাশে এঁকে বেঁকে চলে গিয়েছে। এবং আমি এখন এই ভিটাতে অবস্থান করছি, যেটা নিয়ে যে গোবিন্দ ভিটা। এই গোবিন্দ ভিটা থেকে নদীটা খুব ভালোভাবে দেখা যায়। এবং এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নদীটার অপর অংশটুকু। এই যে দেখেন, এই যে এই পাশের যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটাও সেই মানে করতুয়া নদী, এবং এটা অনেকটা প্রায় শুকনা নদী বলা চলে। তারপর আমরা এখন এই গোবিন্দ বিটা থেকে আমরা চলে যাব মহাস্থানগড় জাদুঘরে। সেই জাদুঘরের কিছু ঐতিহ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো। আশা করি আপনারা এখানে আসলে এই গোবিন্দ ভিটাটা দর্শন করে যাবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা অনেক বড় একটা জাম গাছ। সাধারণত এরকম এত বড় গাছ তেমন দেখা যায় না, কিন্তু এই গোবিন্দ ভিটাতে এই বড় জাম গাছটি আছে, দাঁড়িয়ে আছে এবং ছায়া দিচ্ছে। ছায়ার তলে অনেক লোক বসে থাকে এবং তপ্ত রোদের সময় শরীরকে তারা দূরে থাকে। এখানে গোবিন্দ ভিটার পরিচিতি আছে, এই পরিচিতিটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আপনাদের আকারে তুলে ধরছি। স্থানীয়ভাবে এটা গোবিন্দ ভিটা নামে পরিচিত। এই প্রত্নতত্ত্বটি করতুয়া নদীর বাঁকে মহাস্থানগড় দুর্গনগরীর সন্নিকটের উত্তর দিকে অবস্থিত। খ্রিস্টাব্দ 1200 থেকে 1300 শতকের অতীতে সংস্কৃতি গ্রন্থে করতুয়া মহাত্ম এই মন্দিরটির কথা উল্লেখ হয়ে আছে। এটি গোবিন্দ বা বিষ্ণু মন্দির নামে পরিচিত হলেও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি, যার সাহায্যে পুরাকৃতিকে বৈষ্ণব মন্দির বলা যেতে পারে। এখানে সর্বপ্রথম 1928 থেকে 1929 সালে এবং পরবর্তীতে 1960 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে শুরু করে বিভিন্ন যুগের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তবে গুপ্ত পূর্ব যুগের উল্লেখযোগ্য কোনো স্থাপত্য কাঠামো পাওয়া যায়নি। খননের ফলে যে সব ইমারত উন্নতি হয়েছে, তার মধ্যে পূর্ব পশ্চিম দিকে 2টি মন্দিরের ধ্বংসাবশেষ খুবই গুরুত্বপূর্ণ। মন্দির দুটি একটি মজবুত সীমানা প্রাচীরের মধ্যে অবস্থিত, যার শেষ গুপ্ত। 6ষ্ঠ শতক থেকে মুসলমান যুগ পর্যন্ত মোট 4টি পর্যায়ে বিভক্ত। এই প্রত্নস্থল আবিষ্কৃত অন্যান্য প্রত্নপত্রের মধ্যে ছাঁচে ডালা তাম্রপত্র মুদ্রা, রূপ্য মুদ্রা, উত্তর ভারতীয় কালো চকচকে মৃৎপাত্রের টুকরা, শুঙ্গ যুগীয় শিল্প বর্ণিত পোড়ামাটি ফলক, ব্রাহ্ম হরফে সম্মিলিত পোড়ামাটির সিল ও মূল্যবান পাথর বটিকা বিশেষ উল্লেখযোগ্য। এখন আমরা চলে যাবো আমার পিছনে যে অংশটি দেখতেছেন সেই মহাস্থানগড় জাদুঘরে। ধন্যবাদ সবাইকে, সবাই আসবেন, দেখবেন, নিজের দেশকে জানুন। ধন্যবাদ।